যদি এ ও বি যে কোনো দুটি বাস্তব সংখ্যা হয় এবং এ লেস দেন বি আর বি লেস দেন এ, অথবা এ বি সমান হয়। মনে করো এ সমান 1 আর বি সমান 2, তাহলে 1 2-এর থেকে ছোট। আবার বি লেস দেন যদি 1 হয়, এ হয়, অর্থাৎ বি যদি 1 হয়, এ যদি 2 হয়, এরকমও যদি হয়, অথবা দুজনে যদি সমান হয়, অর্থাৎ দুজনেই 1, এ সমান 1 বি সমান 1, এর যে কোনো একটি এবং কেবলমাত্র একটি শর্ত মানবে, অর্থাৎ এ সমান 1 আর বি সমান যদি 1.4 হয়, তাহলে এ লেস দেন এ বি হবে। এই জায়গাটা খুব ভালো করে বোঝো। এরপরে এ যদি বি এর সমান হয় আর বি যদি সি এর সমান হয়, তাহলে আমরা বলবো এ সমান সি, অর্থাৎ এ সমান যদি বি হয় আর বি সমান যদি সি হয়, তাহলে এ সমান সি, এইটাই অঙ্ক। আবার এ যদি লেস দেন বি হয় আর বি লেস দেন সি হয়, তাহলে অবশ্যই এ লেস দেন সি। যেমন দেখো, এ যদি 3 হয় আর বি যদি 5 হয়, তাহলে 3 5-এর থেকে ছোট, খুব ভালো করে বোঝো। আবার 5 সি যদি 11 হয়, তাহলে 5 কি 11 থেকে ছোট, তাহলে এ কিন্তু সি এর থেকে ছোট হবে, অর্থাৎ 3 11 থেকে ছোট অবশ্যই। তাহলে যে কোনো তিনটি বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই দুটি শর্ত কিন্তু মেনে চলবে। বোঝা গেল? এবারে দেখো, এ সমান বি, আবার এ প্লাস সি ইজ ইকাল টু বি প্লাস সি। হ্যাঁ, এ সমান বি, তো এর সঙ্গে সি যোগ করলাম, ভালো করে বোঝো। এ সমান বি, তাহলে এর সঙ্গে সি যোগ করলাম আর বি এর সঙ্গে সি যোগ করলাম, তাহলে আমরা লিখব এ সমান বি যদি হয়, তাহলে নিচে অর এ প্লাস বি ইজ ইকাল টু বি প্লাস সি, মানে উভয় ক্ষেত্রে যদি একই সংখ্যা যোগ করি তাহলে কিন্তু দুজনের সমান হবে। এটাও কিন্তু একটা শর্ত, কন্ডিশন মেনে চলবে। তারপরে নেক্সট, এ লেস দেন বি, এটা যদি হয়, তাহলে এর সঙ্গে যদি সি যোগ করি, আবার বি এর সঙ্গে যদি সি যোগ করি, তাহলে কিন্তু উভয়ে কী হয়ে যাবে, এ প্লাস সি লেস দেন বি প্লাস সি। এগুলো সংখ্যা দিয়ে তোমরা নিজেরাই বুঝতে পারবে। যেমন এ সমান যদি 3 হয়, বি সমান 5 হয়, লেখা আছে, তাহলে কি হবে, 3-এর সঙ্গে 4 যোগ করলাম, তাহলে 7 হলো, আবার 5-এর সঙ্গে 4 যোগ করলাম, তাহলে 9 হলো, অর্থাৎ সেই একই ব্যাপার, 7 9-এর থেকে ছোট। যে কোনো অঙ্ক যদি আমি সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। অঙ্কের ক্ষেত্রে কোনো গরমিল নেই, প্রত্যেকটা একই রকম, উত্তর মেলানো নয়, যুক্তি মেলানো। 4 নম্বর দেখো, এ সমান বি, আচ্ছা, তো তাহলে এর সঙ্গে যদি সি গুণ করি তাহলেও যা হবে, বি এর সঙ্গে সি গুণ করলে একই হবে। যেমন দেখো, এ যদি 5 হয়, বি যদি 7 হয়, তাহলে এর সঙ্গে 5-এর সঙ্গে 2 গুণ করলে 10, আবার সরি, দুজনেই সমান হতে হবে, এ সমান 5 বি সমান 5, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10, আর বি এর 5-5-এর সঙ্গে 2 গুণ করলে 5 সমান 5 দুগুণে 10, তাহলে দুটোই সমান হলো। অর্থাৎ একই সংখ্যা দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি তাহলেও কিন্তু সেই একই হবে উত্তর। বোঝা গেল? আবার দেখো, এ লেস দেন বি আর সি গ্রেটার দেন 0, তাহলে এ লেস দেন বি
যদি হয়, এ যদি বি এর থেকে ছোট হয় এবং সি যদি 0 থেকে বড় হয়, মানে পজিটিভ হয়, তাহলে এর সঙ্গে যদি সি গুণ করি আর বি এর সঙ্গেও যদি সি গুণ করি, তাহলেও কি হবে, উভয় পক্ষকে যদি সি যদি গুণ করি তাহলে একই রকম লেস দেনই থাকবে। তাহলে এ লেস দেন বি, এর সঙ্গে সি গুণ করলাম মানে এসি, আর বি এর সঙ্গে সি গুণ করলাম এসি, অর্থাৎ এসি লেস দেন বিসি। কিন্তু শর্ত, এ কিন্তু পজিটিভ হতে হবে সিটাকে। তাহলে অঙ্ক দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি নিচে, অঙ্ক দেওয়া আছে, আমরা বুঝে নিতে পারবো। অর্থাৎ 3 লেস দেন 5, 3-এর সঙ্গে 4 গুণ করলে 12 হয়, 5-এর সঙ্গে 4 গুণ করলে 20 হয়। তাহলে 12 নিশ্চয়ই 20 থেকে ছোট। কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু হবে না। কেন না, 3-এর সঙ্গে -4 গুণ করলাম, তাহলে কত হলো, -12, তাই তো। আবার 5-এর সঙ্গে -4 গুণ করলাম -20, তাহলে -12টা তো বড় হচ্ছে, উল্টে যাচ্ছে, তাই না? খুব ভালো করে এটা বোঝো। 3-এর সঙ্গে যদি -4 গুণ করি তাহলে -12 হয়, আবার 5-এর সঙ্গে যদি -4 গুণ করি তাহলে -20 হয়, তাহলে -12 তো বড়, তাহলে তাহলে এটা কি হলো, -12 গ্রেটার দেন -20। মানে সংখ্যাটা ছোট হলে কী হবে, ঋণাত্মক সংখ্যা যদি ছোট হয় তাহলে সেটা অ্যাকচুয়ালি বড়, মানে 12 20 থেকে ছোট, কিন্তু -12 -20 থেকে বড়। সংখ্যা রেখার সাহায্যে আমরা এটা বুঝতে পেরেছি। তোমরা আরেকবার দেখে নিও, তাহলে বুঝে যাবে। তাহলে এ বি সি 3টি বাস্তব সংখ্যা, ওপরের নিয়মগুলি বাস্তব সংখ্যার ক্রম সংক্রান্ত স্বতঃসিদ্ধ। বুঝে গেল? তাহলে স্বতঃসিদ্ধগুলির সাহায্যে বাস্তব সংখ্যার অনেক উপপাদ্য প্রমাণ করা যায়। যেমন মাইনাস ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি যেগুলো -a -b, ঠিক আছে। আবার a ইন্টু 0 সমান 0 হবে, এটা তো জানি, 0 দিয়ে যাই গুণ করবো সেটা 0 হয়। তাহলে বাস্তব সংখ্যার অঙ্ক করার সময় নিয়মগুলি কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে এ পর্যন্ত আমরা কি শিখলাম না, এ পর্যন্ত আমরা প্রথম থেকে দেখো, বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। এখন এই রিয়েল নাম্বার কাদেরকে বলবো, 1 2 3 4 5 6 সব, যেগুলো বাস্তব বা স্বাভাবিক সংখ্যা। এরপরে হলো কি, 0 কি স্বাভাবিক সংখ্যা? না, 0 স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে 0কে দিয়ে 0 যখন যোগ হবে বাস্তব সংখ্যার সঙ্গে, তখন সেটা কি নাম্বার দাঁড়াবে, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তাহলে প্রথমে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, তার সঙ্গে 0কে যোগ করো, মানে 0 দিয়ে যদি শুরু করি তাহলে সেটা হলো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তারপরে যদি আমরা ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাগুলো যোগ করি তাহলে সেগুলো হয়ে গেল কি, পূর্ণ সংখ্যার দল। এই যে এখানে ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, শূন্য এবং স্বাভাবিক সংখ্যা, এই সবগুলো মিলে হলো পূর্ণ সংখ্যার। এরপরে কনসেপ্টে এলাম আমরা রেশনাল নাম্বার, অর্থাৎ যে ভাগগুলো মেলে না। আমি এ ব্যাপারে বুঝিয়েছি আগের ক্লাসগুলোতে, তোমরা যদি অসুবিধা হয় আগের ক্লাসগুলো একটু দেখে নিও। অর্থাৎ রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা আমরা বুঝে নিয়েছি। এরপরে সমতুল মূলদ সংখ্যা বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার, এটাও আমরা বুঝে নিয়েছি। আর মূলদ সংখ্যা বা রেশনাল
নাম্বারস, সেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, কিউ নট ইজ ইকুয়াল টু 0, এবং পি এবং কিউ এর মধ্যে 1 ছাড়া আর কোনো ফ্যাক্টর থাকবে না। এটা হচ্ছে কন্ডিশন। এটা শিখলাম। তারপরে আমরা এলাম অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা রুট কেন না, যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেমন √2, কী করে প্রকাশ করব? প্রকাশই করা যায় না। √2 সমান এগুলো, এটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা বাস্তব সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা রিয়েল নাম্বার, হোল নাম্বার, পূর্ণ সংখ্যার দল, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এগুলো শিখলাম। এরপরে আমরা কোষে দেখি 1.2 এই এক্সারসাইজটা করব। নেক্সট ক্লাসে এই এক্সারসাইজটা আমি করে দেখাবো। এই ইতি অবসরে তোমরা নিজেরা করার চেষ্টা করো, তাহলে আমার সঙ্গে মিলিয়ে নেবে, এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তখন তোমাদের সেটা বুঝতে পারবে। অঙ্কের ক্ষেত্রে একবার নিজে করে দেখা ভালো, নিজে কষে দেখা ভালো। আর তোমাদের কোন জায়গায় আটকাচ্ছে সেইটা যদি তোমরা বুঝতে পারো এবং তারপরে সেই ভুলটা শুধরে নাও, তাহলে অঙ্ক শেখার ক্ষেত্রে খুব সুবিধা হয়। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে দেখা হবে।